তার মানে অভিনয়ের ব্যাপারটা একটা সহজাত একটা ব্যাপার, বা মানুষ নানান রকম ট্রিক্স শেখে, কৌশল শেখে, হুম। যেগুলো খুশি ফেলাটাও একটা কাজ। দর্শক যেমন অভিনেতাকে ফিডব্যাক দেয়, স্পেসও তো ফিডব্যাক দেয়। আসলে আমরা দূর থেকে অনেক কিছু দেখে ভাবি কি যে মানে অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করছি, ব্যাপারটা বিরাট কিছু, বা অমিতাভ বচ্চন মনে করছেন যে এ কিছুই না। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা প্রফেশনাল কাজ যখন ঘটে, তখন আসলে তো ওই ফ্রেমটাতে যাকে দেখা যাচ্ছে তারা প্রত্যেকে গুরুত্বপূর্ণ। কতগুলো নাম বলবে তুমি নিতুতে নাম উঠেছে, প্রত্যেকের সাথে আমি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি, কোনো কাজ করি না তাদের সাথে, কোনো কাজ দেখি না, তারা কোনো কাজ দিলেও করবো না। আমার মনে হয় যে এবারে তুমি দুর্দান্ত একজন অভিনেতা, আহ, একজন দুর্দান্ত রাইটার যে লিখছো, আমি স্ক্রিপ্টের কথা বলছি বা তার বাইরেও লেখা, সেগুলো পরে আসবে প্রসঙ্গ। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার যেটা মনে হয়েছে, যে জায়গায় আমাকে খুব ভীষণভাবে টেনেছে তোমার যে জায়গাটা, তা হলো যে অভিনেতা কিছু তুমি দুর্দান্ত তৈরি করেছো। যে তুমি, আমি শুধু নির্দেশনার কথা বলছি না, অভিনেতাদের তৈরি করা। এবং আমি দুজন অভিনেতার কথা বলবো, আহ, অনেকে আছে তোমার হাতে তৈরি হয়েছে, আমি দুজনের কথা বলবো যাদের আমার মনে হয়েছে যে দুর্দান্ত। একজন হচ্ছে পূর্দি, গৌরী দাস, আর একজন হচ্ছে নাজিম। এবার আমি যে সময় তাদেরকে দেখছি, যে সময় থেকে তারা অভিনয় করছে, তার মানে অভিনেতা হওয়ার আগের পর্যায়ে আমি তাদেরকে দেখিনি। এবং হয়তো তাদের কিছু সহজাত কিছু ক্ষমতা ছিল, কিন্তু তারপরে আমার মনে হয়েছে যে, এবং এই অভিনেতা তৈরি করাটা আমার মনে হয়নি যে শুধুমাত্র তুমি কিছু অভিনয়ের ট্রিক্স শিখিয়ে সেই রকম ভাবে তাদেরকে তৈরি করেছো। মানে তাদের যখন আমি সেই ওই আলোর বৃত্ত বলবো না, কিন্তু এই বৃত্তটার বাইরে আমি যখন তাদেরকে দেখছি, তখনও কিন্তু তারা সেই চর্চাটা করছে, যাপনের চর্চাটা। বলতে গিয়ে থমকাচ্ছি যে নাজিম নেই এখন আমাদের মধ্যে, করতো, নাজিম যতদিন বেঁচে ছিল করতো, অন্য অনেকের থেকে বেশি হয়তো করতো। এবং হ্যাঁ, নাজিম কয়েক বছর হলো আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে, হ্যাঁ, অসুখে। এবং আমি আজকে ওর মানে অভিনয় নাজিম, অভিনেতা নাজিম, সেই কথাটা বলছি। হ্যাঁ, এই অভিনেতা তৈরি করার প্রসেসটা আমি একটুখানি তোমার থেকে জানতে চাইবো। মানে প্রসেসটা বলাটা আমি খুব মুশকিল। একজন ধরে নাও, কে কেউ হয়তো নিজে অভিনেতা হতে চাইছে, সে কিভাবে নিজেকে তৈরি করবে? আমার কাছে না, মানে অভিনয় জিনিসটা, মানে অভিনয়ের ইংরেজি হচ্ছে অ্যাক্টিং। আর বাদল সরকার বলছেন যে অভিনয়ের অ্যাক্টিং শব্দটাকে যদি গ্রামার দিয়ে দেখি, মানে ইংরেজি গ্রামার দিয়ে, তাহলে টু অ্যাক্ট মানে কোনো কিছু অ্যাক্ট করছে, কোনো একটা অ্যাকশন, কোনো একটা অ্যাকশন, সে এই অ্যাকশন থেকে ধরো অ্যাক্টিং কথাটা আসছে। এবার যদি মানুষের ইতিহাস দেখো, মানুষের জন্মের ইতিহাস, মানুষের বেড়ে ওঠার ইতিহাস যদি দেখো, তাহলে তুমি দেখবে যে একদম প্রথম জীবনে যখন মানুষ ছবি আঁকছে গুহার চিত্রে, গুহার, তার আগে থেকে মানুষ অভিনয় করত। অভিনয়টা তখন পারফরমেন্সে, মানে থিয়েটারের
তৈরি করেনি, থিয়েটারের জন্য অভিনয় করছে না, কিন্তু তার নিজের জীবনের বেঁচে থাকার প্রয়োজনে অভিনয় করতে হয়েছে। মানে ধরো আমরা যে দেয়াল চিত্রগুলো দেখি প্রাচীন, যেটাতে আমরা বলছি যে মানুষ প্রথম ছবি আঁকতে শিখেছিল, এবার সেই ছবিগুলোকে যদি দেখা হয়, গুহা চিত্রের ছবিগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে যে ছবিগুলো আঁকা হচ্ছে সেইগুলো যিনি আঁকছেন বা যারা আঁকছেন তারা আসলে ওইটা করতে দেখেছেন, আর যেটা করা হচ্ছে সেটা অ্যাক্টিং। কেন অ্যাক্টিং? কেন মানে এটা এখন প্রমাণিত যে দুটো কারণে অ্যাক্টিংটা প্রয়োজন ছিল। এক হচ্ছে যে মানুষ তো খুব দুর্বল প্রাণী। হুম। একা মানুষ কোনো একটা শিকার করতে গেলে পেরে উঠবে না। সে হরিণকেও শিকার করতে পারে না একা, কারণ হরিণ অনেক দ্রুত দৌড়তে পারে। বাঘসিংহর কথা তো ছেড়েই দাও, হাতির কথা ছেড়ে দাও। তাহলে তার যেটা লাগতো সেটা হচ্ছে যে একটা সংঘবদ্ধতা লাগতো, এবং সেই সংঘবদ্ধতার মধ্যে একটা পরিকল্পনা লাগতো। আর এই পরিকল্পনা করার জন্য তার কাছে কোনো ভাষা ছিল না, অক্ষরের ভাষা ছিল না, ধ্বনির ভাষা ছিল না। ওই যখন ছবি আঁকা হচ্ছে তার আগের কথা বলছি, তখন তার কাছে একটা মাত্র ভাষা ছিল, সেটা হচ্ছে অ্যাক্টিং। অ্যাক্টিং করে প্ল্যানিংটা করতো, পরিকল্পনাটা করতো যে এইভাবে আমরা ওই হাতিটাকে গর্তের মধ্যে ফেলবো, বা এইখানে আমরা এইভাবে হরিণটাকে তাড়া করব, আর ওইখানে আমরা আরো দুজন অপেক্ষা করবো জাপটে ধরার জন্য। এরকম কল্পনা করছি আমরা এগুলো, কিন্তু এই প্ল্যানিংটা করতো অ্যাক্টিং দিয়ে। এটা এটা কিন্তু বেঁচে থাকার জন্যই প্রয়োজন হলো। এই অ্যাক্টিংটা না থাকলে মানুষের সভ্যতা মানে মানুষের জীবনটা পরের পরের ধাপে এসে পৌঁছতো না, কারণ টিকে থাকার লড়াইয়ে তাকে মানে তাকে হারিয়ে যেতে হতো যদি সেই অ্যাক্টিংটা না করতো। আর আরেকটা অ্যাক্টিং, আরেকটা কখন করতে হতো, যখন এই শিকার করে আসছে বা এরকম কোনো যারা অংশগ্রহণ করতে পারছে না, ধরা যাক গর্ভবতী মায়েরা বা সদ্যজাত বা সন্তানের ইয়েরা, মায়েরা বা শিশুরা বা বৃদ্ধরা, যারা এই যে অভিযানটায় যেতে পারছে না, সেই অভিযানের গল্পটা তার কাছে তো ভাষা নেই, তখনও ভাষা আসছে না, তাহলে সেটাকে প্রকাশ করা, সেটার জন্য ওই অ্যাক্টিং। তাহলে দেখো যে প্রথম মানে অ্যাক্টিং, অভিনয়, এই ব্যাপারটা আসছে তখন যখন আর কোনো কিছু মানুষ তৈরি করতে পারেনি, শিল্পের কোনো অন্য কোনো মাধ্যম যখন সে প্রকাশ করতে পারেনি, তখন সে করছে। এবং সেইটা মানে প্রজন্ম থেকে প্রজন্মে জিনের মধ্যে দিয়ে, মানে জেনেটিক ইয়ে বলো, মেমোরি বলো, সেটা কিন্তু আমরা বহন করছি। এবার এই ধরো এই যে অভিনয়ের ক্ষেত্রে আমরা যেটা বলি না যে ইমিটেশন, রিপিটেশন, এলাবোরেশন, এবার ইমিটেট করা, তারপরে সেটাকে রিপিট করা, এটা শিশুরাও করে। এলাবোরেট করা শিশুরাও করে। তার মানে অভিনয়ের ব্যাপারটা একটা সহজাত একটা ব্যাপার। কিন্তু এই বাদল সরকারের থিয়েটারের ভাষা পড়লে বা ধরো গোটোস্কির হ্যাঁ, বা ওই তোমার যেখানে উনি ভায়া নেগেটিভার কথা বলছেন টুয়ার্ডস আ পুয়ার থিয়েটারে, হ্যাঁ, এইগুলো পড়লে বোঝা যাবে যে একটা মানুষের এই যে সহজাত প্রবৃত্তি, অভিনয় করার যে প্রবৃত্তি, সেইটার উপর কিভাবে সমাজ ক্রমশ আস্তরণ ফেলতে থাকে। মানে তার যে অভিনয়ের যে ইচ্ছে বা সক্ষমতা, সেটা ক্রমশ থিতিয়ে পড়তে থাকে, চাপা পড়তে থাকে। নানান কারণে চাপা পড়তে থাকে, যে এটা করবি না, ওটা করা যাবে না, পড়াশোনা করতে হবে, সাইকেল চালানো শিখতে হবে, নানান কিছু শিখতে হয়। এবার ওই অভিনয় করার এটা কমতে থাকে ক্রমশ। এখন এই জিনিসগুলো আমার কাজ হচ্ছে যে ওই যে পলেস্তারা গুলো পড়ছে, বাদল সরকারের কাছ থেকেও সেটাই শিখেছি, সেইটাকে পলেস্তারা গুলোকে তুলে ফেলাটা নানান পদ্ধতিতে। বা ধরো উনি যেটা বলছেন যে বক্স অফ ট্রিক্স এর কথা বলছেন গ্রোটোস্কি,
হ্যাঁ, মানে পলেস্তারা খুশিয়ে ফেলাটা যেমন কাজ, তেমনি আবার বা মানুষ নানান রকম ট্রিক্স শেখে, কৌশল শেখে, হুম। যেগুলো খুশিয়ে ফেলাটাও একটা কাজ। বড় বড় অভিনেতারা অনেক কৌশল শেখেন, জানো তো। হুম। এই মেথড শিখেছেন, এই মেথড নানান রকম জিনিস শিখেছেন, এই শিখেছেন, সেই শিখেছেন, আবি যাবি অনেক কিছু শিখেছেন, এরকম করে কথা বলতে হয়, এসব শিখেছেন। কিন্তু ওই ট্রিক্স গুলো শিখে 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 তিনি একটা বক্স হয়ে গেছেন, বক্স অফ ট্রিক্স বলছেন, গ্রোটোস্কি বলছেন। আর আমার তো বক্স অফ ট্রিক্স দরকার নেই। আমার দরকার একটা, কি বলবো, একটা পুরো একটা উলঙ্গ মানুষ। হ্যাঁ, মানে আমার মনে হয় আমাদের থিয়েটারে, যে কোনো থিয়েটারই হয়তো সবটা ডিরেক্টরই হয়তো এটা চান যে একজন নেকেড একটা মানুষ। তো সেই মানুষটাকে তাহলে কি করতে হবে? তাহলে ওই যে বক্স অফ ট্রিক্স আছে, ওই যে পলেস্তারা গুলো আছে, ওগুলোকে সরিয়ে ফেলতে হবে, কষে ফেলতে হবে। তার জন্য সময় লাগবে, অনেক সময়। এবার সেইটা করে করে ফেলাটা কাজ। সেটা সবার ক্ষেত্রে যে খুব সফলভাবে করা যাচ্ছে এমনটাও না, কিন্তু করা যায়। কুটের ক্ষেত্রে ঘটেছে, আমাদের নাজিমের ক্ষেত্রে ঘটেছে, আমাদের ছোটদের ক্ষেত্রে তো মানে খুবই হামেশাই হচ্ছে। হ্যাঁ, হামেশাই হচ্ছে। বা আমাদের ধরো অর্ণবের ক্ষেত্রে, হুম। অর্ণব এরকম দুর্দান্ত সমস্ত কাজ করেছে। হুম, উম, সেখানে ঘটেছে। আহ, আমি তো অনেকে, আমার মানে আমি আলাদা করে হ্যাঁ, হ্যাঁ, আমি দুজনের আমি নাম আমি নিলাম। আমি যাদের সাথে অভিনয় করি তাদেরকে নিয়ে আমি খুব খুশি। আমার খুব অ্যাক্টরদের খুব রিচ মনে হয়। এবং তার কারণ হয়তো সেখানে হয়তো আমার কোনো ভূমিকা থাকতে পারে, যে আমি তাদেরকে এটা সাহায্য হুম। করেছি, যে বা আমরা সবাই মিলে একসাথে একটা জার্নিতে অংশগ্রহণ করেছি যেখানে ওই পলেস্তারা গুলো খসে যাবে, হুম। এই আর কি। অঙ্গন মঞ্চের আমাদের সাধারণত কোনো স্টেজ নেই, আলো নেই, হুম, মানে এমনকি কোনো নামও নেই। হ্যাঁ, মানে যখন হচ্ছে যে কার্টেন কল প্রসেনিয়ামের ক্ষেত্রে সেখানে সবার শেষে আলাদা আলাদা করে অভিনেতাদের চেনানো হচ্ছে। আহ, অঙ্গন মঞ্চের ক্ষেত্রে সেসবের বালা নেই, যে আমার বিষয়টাই মুখ্য হয়ে গেল, তারপর আমি অভিনেতাদের সাথে পরিচয়ও হয়তো কখনো কখনো করানো হয়, করানো হয়ই না। আহ, সামনে আমি গামছা পাচ্ছি, একটা কাপড় পাচ্ছি, সেখানে কেউ কেউ দিলেন, চলে গেলেন সেই জায়গাটা। এবং অঙ্গন মঞ্চের আমাদের কিছু, মানে এই যেমন ধরে নাও, একটা সারিতে দর্শকরা বসবে, একটা পরিপাট্য একটা বিষয় থাকে, আলো পড়ছে, স্টেজ একটা খুব প্রপারলি মেনটেন করতে হয়। মানে যখন পারফর্ম করছি সেই আলোর মধ্যে নিজেকে রাখা, একটু বেরিয়ে গেলাম, আলো থেকে সরে গেল, সেরকম নানা রকম। আমি যখন তোমার আহ, নাটকগুলো আমি যখন দেখছি, হ্যাঁ, সেটা বাঘারে বলো বা জামলো মাকদাম বলো বা বিভিন্ন ক্ষেত্রে, হ্যাঁ, সেখানে স্টেজ নেই। মানে তুমি হয়তো রাস্তার মোড়ে কোনো একটা জায়গায়, যে ওপেন জায়গায়, সেখানে অঙ্গনেই তুমি অভিনয় করছো, করাচ্ছ, তোমার যে নির্দেশনায় হচ্ছে, কিন্তু স্টেজ নেই। কিন্তু আমি বলবো যে স্টেজ ম্যাটেরিয়াল, তার উপস্থিতি দুর্দান্ত ভাবে থাকছে। মানে বাঘারের ক্ষেত্রে আহ, দড়ি, এই দড়িটা একটা মুখ্য চরিত্র হয়ে উঠেছে, মানে দড়িটা না থাকলে সম্ভব নয়। আহ, আলোর কথা, ঠিক আছে, আলো হয়তো, মানে আলো একটা বাড়তি উপাদান যোগ করছে, আলো না হলেও যে হবে না সেরকম ব্যাপারটা নয়, কিন্তু স্টেজ ম্যাটেরিয়াল মুখ্য হয়ে উঠছে। মানে আহ, আমি জানি না, তুমি আরো ভালো বলতে পারবে, যে বাদল সরকারের সেই অভিনয় যখন উনি করছেন, আমি এরকম শুনেছি যে কেউ হয়তো অফিস থেকে ফিরেছেন, সেই পোশাকেই তিনি রাজা করছেন, মানে অফিসের পোশাকেই, তিনি আর পোশাকও পাল্টাননি, এবং তার জন্য চিনতে অসুবিধা হচ্ছে না। তোমার এই থিয়েটারের ক্ষেত্রে যেখানে স্টেজ নেই, কিন্তু স্টেজ একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠছে, স্টেজের ম্যাটেরিয়াল গুলি, দড়ি বলো বা বিভিন্ন কাপড়, কখনো সেগুলো একটা অর্থপূর্ণভাবে, ভীষণভাবে ইন্টারেস্টিং হয়ে উঠছে। এই যে তুমি অঙ্গন মঞ্চের সেরকম ভাবে কোনো নিয়ম নেই, কিন্তু প্রচলিত যে ধারণা, সেই ধারণার পথেও তুমি সবার হচ্ছ না, আবার প্রসেনিয়ামের পথে তো একদম যাচ্ছ না, কোথাও একটা মধ্যপন্থা, সেই পথে তুমি যাচ্ছ। এবং এটাকে খুব সচেতনভাবে করা, যে আমি আমার কাজটা করব, আমার কথাটা আমি বলবো, তার জন্য আমি উম, অঙ্গন মঞ্চ, প্রসেনিয়াম এসবের কোনো নিয়ম মানি না, আমার যেটা প্রয়োজন আমি সেইটা আমি ব্যবহার করব। এবং তার জন্য ওই একদম ফ্লেক্সিবল, ফ্রি, ইনএক্সপেন্সিভ এই থিওরিগুলো আমি শুধু মাথার মধ্যে রাখবো, বাকি আমি কোনো থিওরি আমি মানি না। এই রকম কি কোনো ব্যাপার? দেখো, প্রসিনিয়ামের কথাটা আগে বলে নিই। হুম। প্রসিনিয়ামের একটা স্ট্রাকচার আমরা দেখেছি, হুম। যেটা বারে বারে রেপ্লিকা করা হচ্ছে।
মানে ইউরোপে কিন্তু এই 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 একটা মাত্র স্টেজ, একটাই স্টেজ আমরা নানান ভাবে দেখি সব জায়গায়, মানে অন্তত পক্ষে আমাদের এই রাজ্যে আর কি। হ্যাঁ, রবীন্দ্র সদন একাডেমি, মধুসূদন একই। এখন ইউরোপে কিন্তু ব্যাপারটা এরকম নয়। তারপর ইউরোপের স্টেজের নানান রকম ভ্যারিয়েশন আছে। ডবল স্টেজ আছে, মুভিং স্টেজ আছে, বিভিন্ন রকম। হ্যাঁ, বা ধরো মুক্ত মঞ্চ আছে, মুক্ত মঞ্চ আছে। ধরো গ্রিক থিয়েটারের যে মূল স্পেস, সেই স্পেসটা তো আকাশের তলায় পাহাড়ের গায়ে, আস্তে আস্তে স্টেপ ওয়াইজ উঠে আসে। এবং মানে আমি যাইনি কখনো, কিন্তু আমি শুনেছি মানে ওখানে সাউন্ডের মানে ওই অ্যাকুয়াস্টিক দুর্দান্ত। মানে এখানে ফিস ফিস করে কথা বলছেন, অনেক দূরে সেই মানুষটি, মানে সে কত যুগ আগে তৈরি করা। এবারে গ্রিক থিয়েটারের ক্ষেত্রে এটা হচ্ছে, আর ওখানে লোকজন কম, হ্যাঁ, ফলে হই হল্লা হয় না। আমাদের এখানে লোকজন বেশি, এখানে বেশি হওয়ার কারণ আছে, এখানে ফসল আছে, হ্যাঁ, উর্বর জমি আছে, খনিজ আছে, প্রচুর গাছ আছে। মানুষজন এখানে থাকবে না তো কোথায় থাকবে? পাহাড়ের মধ্যে গিয়ে থাকবে। তো মানে গ্রিসের বলছি, গ্রিসে তো লোক সংখ্যা কম হওয়াই কথা, এখানে লোক বেশি হবে। এবং এখানে আকাশের নিচে নাটক হলে সেখানে প্রচুর লোক জড়ো হয়ে যাবে, সেখানে মেলার মতো লোক আসবে, সেখানে বেলুন বিক্রি হবে। এটা স্বাভাবিক না? এটা অস্বাভাবিক না তো? না। এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা ভালো না? হ্যাঁ। এবার এই যে অ্যাকসেপ্টেন্স, এই অ্যাকসেপ্টেন্সটা আমাদের নেই। আমরা এটাকে ডিস্টারবেন্স মনে করি। আমরা মনে করি যে ধরো একটা জায়গায় থিয়েটার হচ্ছে, সেখানে সবাইকে চুপ করে যেতে হবে। কেন? মানে হয় তুমি তার স্বাভাবিকতার মধ্যে দিয়ে যে থিয়েটারকে যুক্ত করবে, যেভাবে সাধারণ সহজিয়া মানুষ এটা করেন। হাটের মধ্যে যখন বহুরূপী ঢুকে যান, গিয়ে কি করেন? বা ধরো জীবনের সাথে কিরকম সম্পর্কিত আমি বলছি, একটা হাটে গেলে, গ্রামীণ হাটে গেলে তুমি হাঁক ডাকের মধ্যে থিয়েটার পাবে। মানে ধরো একজন লোক, সে হয়তো কি বলবো, মোয়া বিক্রি করছেন, বা মোয়া ছেড়ে দাও, বাঁশি বিক্রি করছেন, তিনি কি করবেন? তিনি কি ফ্লেক্স লাগাবেন একটা মোবাইলে শর্ট ভিডিও দেবেন? তা তো করেন না, উনি বাঁশি বাজান। তাহলে তো ওনাকে বাঁশিটা মানে বাঁশি তো তিনি শিখেছেন ছোটবেলা থেকে, তার বাবার কাছে বা মায়ের কাছে বা প্রতিবেশীর কাছে শিখেছেন। তাহলে এই যে এই নিউজ, এইটার মধ্যে যে নাটকীয়তা আছে, এটাকে কি আমি নাটকীয়তা বলবো না ডিস্টারবেন্স বলবো? স্বাভাবিকতা এটা, তাই না? মানে আমি ইন্টারাপ্ট করছি, তুমি যখন বলছো আমার মনে পড়ছে যে এবছর পয়লা বৈশাখের সময় আমরা তখন শান্তিনিকেতনে গেছিলাম, এবং চিত্রাঙ্গদা পারফর্ম হচ্ছে, যে শান্তিনিকেতনের ছেলে মেয়েরা করছে। হ্যাঁ, এবং তারা যেরকম বলছে কি করছে, এবার সেখান থেকে একটা কুকুর উঠে এসেছে ওই মঞ্চে, মুক্ত মঞ্চে, সেখানে একটা কুকুর সে উঠে এসেছে। হ্যাঁ, ও কিন্তু বসছে, ঘুরছে। হ্যাঁ, এবং যারা পারফর্ম করছেন, হ্যাঁ, তারা মাঝে মাঝে একটু আদরও করে দিচ্ছেন। কিছুক্ষণ পরে উইংস থেকে কয়েকজন ডেকে সেই কুকুরটাকে নিয়ে গেল। পরে যিনি ওখানে অভিনয় করছিলেন, তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তোমার মানে কোনো অসুবিধা হয়নি? বলছে যে ও তো সবসময় আমাদের সঙ্গে সঙ্গেই থাকে, মানে ও তো মানে মানে ও হচ্ছে বাইরের কেউ, আমরা এখানকার। হ্যাঁ, সেরকম ব্যাপারটা নয় তো। হ্যাঁ, ও আমাদের পার্টের, মানে ফলে যখন উঠেছে, মানে অসুবিধা দূরের কথা, কিছুই মনে হয়নি। এইটা হচ্ছে ওই মানে গোষ্ঠীর পুরো একজনের প্রতি আরেকজনের আদান প্রদানের ব্যাপার। এবং ওই জন্য আমি বললাম যে এইটা কিন্তু বাঁশিটা একটা জাস্ট উদাহরণ। এই সমগ্র সব জায়গায় তুমি তাই দেখতে পারবে। হ্যাঁ, ধরো আমার মা, আমরা যখন আমি আর আমার ভাই খেলতে যেতাম, তখন আমার মা আমাদের যখন ডাকতেন, আমার নাম বাপি, আমার ভাইয়ের নাম পাপ্পু। এবার মা ডাকছেন, তখন তো ফোন নেই বা ফোন করে ডেকে নেবে। এবার মা ডাকছে, বাপি বাপু বলে ডাকতেন। আমরা অনেকটা দূরে খেলছি, ধরো মাঠে তাল গাছে নিচে খেলছি। হ্যাঁ, এবার মা সন্ধ্যা হয়ে গেছে, বাপি পাপ্পু বলে ডাকছে, এই পু বলে টেনে দিতেন। মা কোনোদিন গান করেননি, কিন্তু মায়ের সুরটা না করে যেত, ওই পু টানটা। মানে মায়ের কাছ থেকে এইভাবে আমাদের কাছে যেত, আর আমার ওটা শুনেই আমরা ছুটে চলে আসতাম। এইটার মধ্যে মিউজিক আছে না? এখন এইটাকে আমরা অ্যাকসেপ্ট করবো কি করবো না? মুশকিলটা হচ্ছে কি, যে অঙ্গন মঞ্চ বলতে
আমরা ওই একটা চৌকো বক্স, পেছনে একটা পর্দা, সেটা সাদা হওয়াই বাঞ্ছনীয়, এরকম ধরে নিয়েছি। কিন্তু স্পেস, মানে যেখানটায় আমরা অভিনয় করব, অর্থাৎ আমি অভিনেতা এবং দর্শক হুম। যেখানে এসে একটা জায়গা লাগবে তো, হুম। স্পেস ছাড়া থিয়েটার হয় না, একটা জায়গা লাগবে তো। সেই জায়গাটা এসে যেখানে যেখানে আমাদের দেখা হবে, ওই অদ্ভুত অনির্বচনীয় কাণ্ডটি ঘটবে, হুম। সেটার জন্য তো স্পেস হবে। এবার স্পেসটাকে আমি ওই 20 ফুট বাই 20 ফুট পেছনে একটা পর্দা এই মাল হিসেবে রেখেছি। মানে যেটা মুক্ত হওয়ার কথা ছিল সেটাকেও আমরা বদ্ধ হ্যাঁ, করে এবার রেখেছি। সেটাকে আমি মানে স্পেসটা তো, আরে ভারতবর্ষের মানে বা বাংলার যে মাঠ ঘাট, তার ডাইমেনশন, তার রং, তার কালার, তার আলোর যে আলো পড়ছে, তার আলোর যে প্রতিচ্ছবি আমাদের চোখে রিফ্লেক্টেড হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে তো স্পেসটা। এবং সেখানে পাখি ডাকছে, কুকুর খেলে বেড়াচ্ছে, বা গরুটা হেঁটে চলে যাচ্ছে, মানুষ বসে আছে, কি বিড়ি খাচ্ছে, কি মেলার লোক, নানান কিছু হচ্ছে, এই সমস্তটা নিয়ে তো স্পেস, তাই না? একদমই। তাহলে আমাকে ইন্টারেক্ট করতে গেলে তো, যদি আমি ইন্টারেক্ট করতে চাই, তাহলে তো ওইটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর যদি ইন্টারেক্ট করতে না চাই, যে না আমার ওই 20 ফুট বাই 20 ফুট ওই বক্স জায়গা, ওইখানে তুমি দূরে দাঁড়িয়ে আছো, গাছতলা দাঁড়িয়ে থাকলে হবে না, তুমি আমার কাছে এসে বসো, তোমাকে না দেখলে আমি অভিনয় করতে পারি না। এখন বাদল সরকার বলেছেন কিন্তু যে অভিনেতার কাছে দর্শক আসবে না, দর্শকের কাছে অভিনেতা যাবে, বসতে হবে। তাই না? তাহলে তুমি এসো, কেন আমি তোমার কাছে গিয়ে অভিনয় করতে পারবো না? বা তুমি যদি দূরেই থাকো, আমি এখান থেকে দাঁড়িয়ে তোমার সাথে ইন্টারটেক করতে পারবো না? আমি সবসময় কি একদম কাছেই, মানে শরীর ঘষেই ইন্টারেক্ট করতে হবে, তা তো মানে নেই। তাহলে এই গোটা যে স্পেসটা, মানে এই গোটা যে স্কেপটা, এই ধরো আমি একটা স্পিয়ার বলি, স্পিয়ার মানে আমি কতটা স্পিয়ার, আমার আমার চারপাশের মানে অভিনেতার একটা স্পিয়ার আছে, সেই স্পিয়ারটা কত বড়, কতটা অংশ জুড়ে তুমি স্পিয়ারটা তৈরি করতে পারছো, সেই স্পিয়ারের মধ্যে তোমার দর্শক ঢুকবে তো। হুম। এবার সেই স্পিয়ারটা যদি তোমার পুরো হাত পর্যন্ত হয়, এইটুকু যদি তোমার স্পিয়ার হয়, তাহলে তুমি তো সীমাবদ্ধ হলে, আমাকে স্পিয়ার বাড়াতে তোমার হবে। তাহলে স্পিয়ার বাড়াতে হবে। এখন এই যে স্পিয়ারটার মধ্যে আমি আমার থিয়েটারটাকে কল্পনা করছি। এবার ধরো তাই যদি হয়, তাহলে আমি একটা দড়ি লাগাবো, সেটা দুটো বাঁশের মধ্যে লাগাবো, কি দুটো স্ট্যান্ডের মধ্যে লাগাবো, নাকি একটা তাল গাছের মধ্যে লাগাবো, আর ওইদিকে একটা স্কুল বাড়ি আছে, তার জানলার সাথে লাগিয়ে কি ম্যাটার করে? ম্যাটার তো করে এইটা যে আমি খাঁচাটা ঘুরে যাবে বাঘারাতে, খাঁচাটা যেন তার আগে প্রতিষ্ঠিত হয়ে যায় যে এটা খাঁচা, যার একপাশে বাঘ আটকে আছে। নাটক শেষ হবে যখন, তখন বোঝা যাবে যে বাঘকে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং বন্দি কারা, হ্যাঁ, সেই এইটা সকল। এইটা তো প্রধান উপজীব্য। হ্যাঁ। তাহলে খাঁচাটাকে ইয়ে করাটা গুরুত্বপূর্ণ, বেশি বেশি গুরুত্বপূর্ণ নয় যে 20 ফুট বাই 20 ফুট জায়গাটা হবে কিনা। বা ধরো জামলু মকদমে যেটা আসে, যে জামলু মকদমকে দড়ি দিয়ে পেঁচিয়ে রাখা হয়, তাকে রেস্ট্রিক্টেড করা হয়, সবসময় সে চলে চলে যেতে যাচ্ছে, কিন্তু তাকে ধরে রাখা হচ্ছে। এই ধরে রাখাটা জরুরি। দড়ি এবার দড়িটা আমি পর্দার পেছন থেকে বাঁধবো, নাকি ওই গাছের সাথে বাঁধবো, না ল্যাম্পপোস্টের সাথে বাঁধবো, সেটা তো, কিন্তু বাঁধার জায়গা তো পাবোই আমি একটা। আজ পর্যন্ত যা অনেকে নাটক দেখেছে, দেখে বলেছে দড়ি কোথায় বাঁধবি, অমুক জায়গায় শো করতে গেলে দড়ি কোথায় বাঁধবি। আর বাহারে প্রায় 150টা শো হয়েছে, জমলো মকদমে প্রায় 50-60টা গানা শো হয়ে গেছে। আজ অব্দি যেটা নিয়ে আমরা সব থেকে কম ভেবেছি, সেটা হচ্ছে দড়ি কোথায় বাঁধবো। এবং দড়ি বাঁধতে গিয়ে কোথাও কোনো অসুবিধা হয়নি। আজকে অরুণিমার সাথে কথা হচ্ছিল, ও নিরুপমদের ওখানে বাঙালি দেখেছে। হুম। আমরা কিন্তু মানে তার আগে গিয়ে দেখিনি যে ওখানে দড়ি লাগানো যাবে তো। কিন্তু গিয়ে তো তোমরা তো দেখেছো, যেমন একদম। মানে দড়িটা তো দেখেছো সব জায়গাতে। সব জায়গায়, কোথাও কোনো অসুবিধা হয়নি। আসলে এই যে ডাইমেনশন, আমাদের স্পেসের মধ্যে যে ডাইমেনশনটা আছে, সেই ডাইমেনশনটা খুঁজে বের করাটা, দেখতে পাওয়াটা, এটা জরুরি। আমরা তা করিনি, আমরা করেছি যেটা, এবং যেটাকে এটাও নাটকের একটা প্রসেস, এটাতেই আনন্দ। অবশ্যই যে আমি শুধু অবশ্যই। গিয়ে ওই বাঁধা ধরা অভিনয় করে এলাম, তার হ্যাঁ। থেকেও এটাতে বেশি আনন্দ ওই চ্যালেঞ্জ গুলো যখন এবং আসছে। হ্যাঁ, সেটাই তো বলছি, স্পেসটা কত ইন্টারেস্টিং বলো তো। হুম। তোমার বাড়ির উঠোনটা একরকম, হ্যাঁ। তোমার বাড়ির উঠোনে নাটক খোলা যাবে। আবার ধরো এইটাই যখন ওই অবক্ষয়ের থেকে বেরিয়ে গিয়ে শ্মশান আছে, হুম। শ্মশানের ওখানে আরেক রকম।
এবং এই স্পেস গুলোতে সেই নাটকের ভাবনা এক এক রকম ভাবে হ্যাঁ, পৌঁছচ্ছে। অভিনেতারা অভিনেতাদের দর্শক যেমন অভিনেতাকে ফিডব্যাক দেয়, স্পেসও তো ফিডব্যাক দেয়, যেটা অভিনেতাকে অনেক মানে ইয়ে করে, কি বলে, ট্রিগার করছে। হ্যাঁ ট্রিগার করে। একটা প্রশ্ন আমি জানি এই আলোচনার পরে এটা খুব ক্যাজুয়াল আলোচনায় যাবে, তাও ৩ বলে যে সিনেমাটা, সেই সিনেমায় অভিনয়ে তোমার কাছে ডাক আসে কি করে? ফেসবুক, তখন তো ল্যাপটপে ফেসবুক ছিল, হ্যাঁ মানে ফেসবুক মোবাইলে, তখন মোবাইলে এত সহজে হতো না। তো একটি মেয়ে আমাকে মেসেজ করে ফেসবুক ইনবক্সে। তো আমি তো জানি যে এসব হয়, খুব ফ্রড ব্যাপার স্যাপার হয়। তো আননোন ফেস, আননোন, তোমার আমার ফ্রেন্ড লিস্টে নেই। তো আমি ওকে রিপ্লাই করিনি। এবং অনেকদিন করেছে, অনেকদিন, বেশ ৩-৪ বার ও ১০-১৫ দিনের গ্যাপে গ্যাপে নক করেছে এবং বলছে যে এরকম একটা করবো, ছবি ইত্যাদি, এই সেই হাবি জাবি বড় বড় ব্যাপার বলছে। আর বড় বড় ব্যাপার শুনে তো আমি আরোই হচ্ছে যে আহ, তারপরে সেসব অনেক দিন করেছে এটা। তারপরে মনে হলো যে না, এগুলো বোধহয় একটা কিছু রিপ্লাই করা উচিত, কারণ অভদ্রতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আমি রিপ্লাই করলাম। তখন ও বললো যে আপনি একটু আসবেন হ্যাঁ এটা অডিশন দিতে। তো তখন বাড়িতে কেউ ছিল না, আমি একাই ছিলাম। তো ফলে পরের দিন কোনো কাজ ছিল না, মানে যেদিনকে অডিশন ডাকছে। এবং তুমি ডিটেলস আর কিছু জানতে না, জানি যে অমিতাভ বচ্চন একটা ছবি, আচ্ছা, এবং সেটা বলিউড থেকে হচ্ছে, প্রোডাকশনের নামও বলেছে, এইটুকুনি। এইটুকুনি। এবার আমি জানি যে এবার আমি তো সেদিনকে পুরো ফাঁকা এবং বাড়িতে কেউ নেই, ওরা সবাই শিশু মেলায় গেছিল, আমি তখন ওই শিশু মেলাটা যাইনি। আচ্ছা, তো আমি গেলাম, গিয়ে দেখলাম সত্যি ব্যাপারটা। হ্যাঁ, আরো অনেকেই অনেক প্রতিষ্ঠিত অভিনেতারাও অডিশন দিচ্ছেন। হ্যাঁ, যিনি আমার সাথে ফেসবুকে এই চ্যাটিংটা করছিলেন, তিনি তার কাজের জায়গায় খুবই বিখ্যাত মানুষ, আমি নামটা আর বলছি না। হুম, খুবই বিখ্যাত মানুষ। এবার তার সাথে আমার তখন প্রথম আলাপ হলো, আমাদেরই বয়সী। তো ও বললো, তারপরে আমি দিলাম, একটা বললো যে একটা স্ক্রিপ্ট দিল, বললো এটা একটু পড়ে দিয়ে দাও, দিলাম। তারপরে পরের দিন ফোন করে বললো যে হ্যাঁ বুঝছেন ইত্যাদি। তারপরে প্রোডাকশনের লোকজনের কথা বললো, ডেট ফিট নিয়ে ইত্যাদি নিয়ে হলো, তারপরে শুটিং হলো। তুমি ফ্রেম শেয়ার করছো, আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি যে আমাদের কাছে অমিতাভ বচ্চন যেরকম একটা যে খুব রাগী একজন ইমেজ, অ্যাংরি ইয়াং ম্যান সেরকম। এবং মানে আমার যেমন কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমার মনে হয়, এটা আমার একদম ব্যক্তিগত অনুভব, যে অনেকেই ধরেন সচিন তেন্ডুলকারের সঙ্গে বিরাট কোহলির তুলনা করেন। আমি জানি না বিরাট এখনো ১০০খানা সেঞ্চুরি করতে পারবে কিনা, কিন্তু আমার মনে হয় সচিনের যে রেকর্ডটা আজীবন থেকে যাবে সেইটা হচ্ছে এই দীর্ঘ ২৪ বছর ধরে খেলা। মানে সচিন যদি ১০০খানা সেঞ্চুরি নাও করতো, যদি ধরেন তার থেকে কম করতো, বা অন্য যে কেউ সেই রেকর্ডটা যদি ভেঙেও দেয় ভবিষ্যতে, কিন্তু এই ২৪ বছর ধরে একটা খেলার সঙ্গে, মানে সেই ফিটনেস লেভেল বলো বা সেই ইচ্ছেটা, সেই তাগিদটা, এইটা যে বয়ে নিয়ে যাওয়া, এটা খুব কঠিন। এবং অমিতাভ বচ্চন আমাদের সময় একজন, সে মানে আমাদের আগের প্রজন্ম, আমার বাবাদের সময়কার, তারাও হচ্ছে এরকম বেলবট স্প্যান ওই রকম মানে বচ্চন করেছে। এবং আমরাও যখন বেড়ে উঠছি এবং এমন একটা বয়সে পৌঁছেছি, তখনও অমিতাভ বচ্চন সমান্তরালে কাজ করে যাচ্ছেন এবং হিট ফিল্ম, মানে কিছু কিছু সিনেমা, মানে পিকু আমার যেমন ব্যক্তিগতভাবে খুব প্রিয় সিনেমা। এবার সেটা ইরফানের জন্য প্রিয় নাকি মানে দীপিকার জন্য প্রিয় না অমিতাভ বচ্চন জানি না, কিন্তু সব মিলে একটা। এবার সেখানে মানে অস্বীকার করার জায়গা নেই যে লেজেন্ড অমিতাভ বচ্চন, তার সঙ্গে যখন কাজ করছো সেই এক্সপিরিয়েন্স কিরকম? মানে পাংচুয়াল খুব আমি শুনেছি, মানে হ্যাঁ মানে ভাঙচুর আমার যেটা বিশেষ করে বলার, সেটা হচ্ছে যে ধরো আমি খুব অল্প কাজ টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতেও করেছি, আর বলিউড ইন্ডাস্ট্রিতে একটা কাজই করেছি। বলিউড ইন্ডাস্ট্রি অনেক বেশি প্রফেশনাল সব দিক থেকে, মানে টাকা পয়সার দিক থেকে বলো, কাজের কোয়ালিটির দিক থেকে বলো, পাংচুয়ালিটির দিক থেকে বলো, সব কোনো কম্প্রোমাইজ করা নেই। এবং
সম্মানের দিক থেকেও বলো, তো একটা মতো প্রচুর অর্থ পাওয়া গেছে। হ্যাঁ, সেটা নিয়ে কোনো ঝামেলা হয়নি, মানে এটা নিয়ে কোনো নোংরামো ব্যাপারটা আমি দেখলাম না। পরিচালক তো বাঙালি, খুবই ভালো, মানে ওকে অন্তত ওকে ফ্লোরে এবং ডাবিং স্টুডিওতে খুবই ভালো লেগেছে আমার ওকে। হ্যাঁ, এটা একটা। আর ওদের টিমটা অসামান্য টিম, খুব ভালো টিম। তারপরে ধরো আউটডোর শুটিং ছিল। এবার আউটডোর শুটিং হচ্ছে, ফলে অমিতাভ বচ্চন অভিনয় করতে আসছেন, ফলে কোনো না কোনো ভাবে সেটা পাবলিক জেনেই যায়। হুম, তো পুরো মবড হয়ে যাওয়ার মতো অবস্থা। খুবই খুবই মানে আমি যখন মানে ফ্লোরে ঢুকছি তখন আমাকেই মানে আটকে দেওয়া হয়েছিল। আমাকে তো কেউ চেনে না, জানে না, বিশ্বাসই করে না যে আমি অভিনয় হিসেবে। তারপরে ওদের মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যে আমার জন্য একজন এডি ছিল আর কি। হ্যাঁ, তো তো সে এসে আমাকে নিয়ে গেল, উদ্ধার করে নিয়ে গেল। যাই হোক, তারপরে হ্যাঁ, ওরা ওদের অন্য একটা জায়গায় শুট ছিল। আমার যখন শুটিংটা হচ্ছে, তো তখন ওদেরই সমস্যা হচ্ছিল, কিছু তে দেরি হচ্ছিল, তো আমাকে ওরা প্রতি মুহূর্তে বলছিল যে তুমি এখনই এসো না, বা অমুক সময় এসো, বা ইত্যাদি আমাকে পুরো গাইড করছিল। হ্যাঁ, যাই হোক, আমি গেলাম। তারপরে না, আমাকে কস্টিউমের ওরা নিয়ে গেল, কস্টিউম করে দিল, এইসব হয়ে গেল। তারপরে যখন ফ্লোরে গেলাম, ফ্লোরে গিয়ে উম, মানে আমি গেলাম আর অমিতাভ বচ্চন এলেন আর কি একই সাথে। এমন নয় যে মানে আসলে আমরা দূর থেকে অনেক কিছু দেখে ভাবি কি যে মানে অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করছি, ব্যাপারটা বিরাট কিছু, বা অমিতাভ বচ্চন মনে করছেন যে এ কিছুই না। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা প্রফেশনাল কাজ যখন ঘটে, তখন আসলে তো ওই ফ্রেমটাতে যাকে দেখা যাচ্ছে তারা প্রত্যেকে গুরুত্বপূর্ণ। এবং একজনের অভিনয় খারাপ হলে সেটা হ্যাঁ, সেখানে যারা ধরো এক্সট্রা আছেন, মানে ওইখানে প্রচুর এক্সট্রা ছিল, ছিলেন আর কি, প্রচুর। এবার তারাও কিন্তু একই রকম ভাবে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফলে ওইখানে কিন্তু এমন নয় যে আমি আমাকে একটু নিচু নজরে দেখা হচ্ছে, এইরকম কিছু না। আমি ফ্লোরে, অন্তত পক্ষে ফ্লোরে দুটো জিনিসের খালি ফারাক দেখেছি। একটা হচ্ছে যে অমিতাভ বচ্চনের জন্য যে চেয়ার ছিল, সেটা 4খানা চেয়ার সেলোটিপ দিয়ে লাগিয়ে উঁচু করা হয়েছিল, কারণ উনি লম্বা। হ্যাঁ, আমার চেয়ার নিশ্চয়ই অত উঁচু ছিল না। আর একটা যেটা ছিল সেটা হচ্ছে যে পরিচালক যখন বলছেন অ্যাকশন, অ্যাকশন কথাটা দুবার ব্যবহার করছিলেন। একবার অ্যাকশন মানে তখন অ্যাকশন শুরু হয়ে গেছে, মানে ক্যামেরা রোল করে দিয়েছে, তার আগে ক্ল্যাপস্টিক পড়ে গেছে, অ্যাকশন হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তারপরে অমিতাভ বচ্চনের জন্য আরেকবার স্যার অ্যাকশন এটা বলা হচ্ছিল। স্যার, হ্যাঁ, স্যার অ্যাকশন মানে দুবার অ্যাকশন বলা হচ্ছে। এইটুকু ছাড়া আর কোনো ফারাক আমি দেখিনি। তার ধরো লাঞ্চ করা বলো, সবই রিহার্সাল করা বলো, সবকিছুই তাই। আর তুমি যখন তার সঙ্গে পারফর্ম করছো, মানে তার থেকে শেখার যে জিনিসগুলি শেখার, টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলো তো আমি জানি না, সেইগুলো দেখছিলাম, শিখছি, মানে সেগুলো খুব বুঝিয়ে দিচ্ছিলেন। না, আমার সাথে খুব একটা টেকনিক্যাল সমস্যা হয়নি। ধরো অন্য যারা অভিনয় করছে, ধরো একটি মেয়ে, একটা বাচ্চা মেয়ে এরকম হেঁটে যাচ্ছে, ক্যামেরাটা ওই এখন যেখানে ক্যামেরাটা আছে এরকম ধরো আছে, এবার বাচ্চা মেয়েটা এরকম হেঁটে চলে যাবে ক্যামেরার ওদিকে পেছনে, আর অমিতাভ বচ্চন ওকে ফলো করতে করতে এসে ঘুরে গিয়ে আমার সাথে কথা বলবে। এবার বাচ্চা মেয়েটা এরকম হেঁটে যাচ্ছিল, তো তখন মানে মেয়েটা যখন এরকম হেঁটে যাচ্ছে, ক্যামেরাটা অনেকক্ষণ গার্ড হয়ে রয়েছে, মানে ওকেই দেখা যাচ্ছে, মানে পুরো জুড়ে ওর এই অংশটুকু দেখা যাচ্ছে। তখন অমিতাভ বচ্চন একটা ছোট্ট টিপস দিলেন, অসামান্য সেটা। উনি মুভমেন্টটা বললেন যে তুমি এরকম করে যাও, এরকম করে গিয়ে এরকম করে যাও, বুঝতে পারলে ব্যাপারটা? এই দুপা এলো, তারপরে এরকম এই একটা সাইডে একটা স্টেপ দিল, দিয়ে তারপরে না প্রোফাইল না, মানে ও এরকম করে যাচ্ছিল, এবার এই একটা ধরো এরকম এরকম করে এইরকম একটা স্টেপ দিল, তাহলে ক্যামেরাটা ফ্রি হয়ে গেল। আচ্ছা, তারপরে যাচ্ছে, তাতে ফ্রেমটা বোঝাতে পারলাম না। বুঝেছি ফ্রেমটা তখন ওপেন হয়ে গেল, তার পিছনে কি আছে। এইগুলো তো আমি অতটা ভালো জানি না, কিন্তু ওরা দেখলাম ওদের কাছে খুবই ব্যাপারটা সহজ। মানে অমিতাভ বচ্চন যখন বললেন তখন ব্যাপারটা খুবই মানে প্রাথমিক একটা বিষয় হিসেবে মনে হলো।
বাহ। এরকম। আচ্ছা, আরেকটা আরেকটা যেটা বলার, হ্যাঁ। সেটা হচ্ছে এই গোটা কনভারসেশনটা অমিতাভ বচ্চনের সাথে আমার যত কথা হয়েছে সব কিন্তু বাংলাতে হয়েছে। উনি তো মানে ভালো বাংলা বলেন। খুবই ভালো বাংলা বলে, হ্যাঁ, মানে খুবই ভালো বাংলা বলে। এবারে এই যে লোকে বাংলা বলো না, আমি বাংলা বলছো কেন, হিন্দিতে বলো। তো অমিতাভ বচ্চন আমাকে বলেন যে ভাই হিন্দিতে বলছো, বাংলায় বলছো কেন। তোমার জীবনে বাদল সরকারের যেরকম প্রভাব আছে, আরো একজনের নাম যদি নিই, একজনের নাম নিলে ভুল হবে, কানাইয়ালালজি এবং সাবিত্রীজি, এই দুজনের সঙ্গেও মানে তোমার একটা পথ চলা, আমি বলবো হুম। যে থিয়েটারের পথ চলা, সেই অভিজ্ঞতা যদি একটুখানি বলো। হ্যাঁ, তখন আমি ওই ওই প্রসঙ্গে কথাটা বলতে ভুলে গেলাম যে আমার থিয়েটারটা বেছে নেবো, মানে থিয়েটারই করবো এটা সিদ্ধান্ত নিলাম কখন, এইটার জন্য কিন্তু কানাইলালজির একটা বড় ভূমিকা আছে। কিরকম? সেটা হচ্ছে যে উম, আমি এই যে বলছিলাম না 2007-এ তোমার ইয়ে হলো, হুম। নন্দীগ্রাম হলো, তারপরে একটা আমাদের মধ্যে একটা সমস্যা তৈরি হলো হ্যাঁ। যে পথসেনার সর্বসম্মতি কোনো সিদ্ধান্ত হয় না। হুম। আমরা তো বলছি যে এবার আমাদের মুভ করতে হবে, থিয়েটার নিয়ে মুভ করার সময় এটাই ইত্যাদি। আর পথসেনার কয়েকজনের মধ্যে একটু মানে সিপিএম ঘেঁষা মানুষজন ছিলেন, তারা বলছিলেন যে না, নন্দীগ্রামে যেটা মানে যেটা যে ওটার পক্ষে সরকারের পক্ষে মত দিচ্ছিলেন, ফলে পথসেনা মুভ করতে পারছিল না, হুম। কারণ পথসেনা তো ওই রকম সর্বসম্মতি। তো তখন আমরা একটা দল তৈরি করি, মানে শতাব্দীতে ওই সমস্যাটা হচ্ছিল। হুম। তো শতাব্দীর কিছু মানুষজন, আমাদের বন্ধু বান্ধব, মানে আমাদের জেনারেশনের, আর পথসেনার কিছু মানুষজন, এটা মিলে আমরা একটা আলাদা করে একটা মানে দল করে নাটক করছিলাম, মুভ করছিলাম। ফলে তখন থেকে পদর্শনের সাথে একটু, সেই দলটার নাম কি ছিল? সেই দলটার নাম মাধ্যম। আচ্ছা। আমরা নন্দীগ্রামের বর্ষপূর্তিতে নন্দীগ্রামে গিয়ে শো করেছি। আচ্ছা। ওই শহীদদের মায়েরা, শহীদদের পরিজনরা একটা বিরাট বড় জমায়েত করেছিল, বিরাট বড়, মানে ওই রকম জমায়েতে কোনোদিনও থিয়েটার করিনি আমি এর আগে। যাই হোক, এসব বললে লোকে আবার তৃণমূল ভাববে। হ্যাঁ, কারণ নন্দীগ্রাম আন্দোলনটা মানে কার যে তৃণমূল কি কি সব হয়ে গেল, কিন্তু ওই হয়েছিল। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এবারে এটা ঘটছে ধরো 2007-এ নন্দীগ্রাম হলো, 2008-এ আমরা নন্দীগ্রামে গিয়ে শো করলাম। আমরা বিপদে পড়তো, সিপিএম তখন কিন্তু ক্ষমতায়। আমাদেরকে ওরা নন্দীগ্রাম থেকে ভাঙা বেড়াতে আমরা শো করতে গেছিলাম। ভাঙা বেড়া খেজুরি হয়ে আসতে হয়, খেজুরি হয়ে তোমার ওই লক্ষ্মীপুর বলে একটা জায়গা আছে, ওইখানে এসে বাস ধরতে হয়। তাহলে খেজুরি হচ্ছে সিপিএম এর এলাকা, বুঝলে তো, মানে একদম মুক্তাঞ্চল, ওইদিকে সিপিএম এর, ওইদিকে জমি বাঁচাও রক্ষা কমিটির। এবার খেজুরি হচ্ছে সেই ব্রিজটা, যে ব্রিজে গুলির দাগ দিয়ে ছবি বিখ্যাত হয়েছিল, মনে আছে? ওই ব্রিজটার উপর দিয়ে আসতে হচ্ছিল। আর ওই যখন খেজুরির উপর দিয়ে আমরা আসছি, তখন আমাদেরকে পুলিশ এবং সিপিএম আটক করে অ্যারেস্ট করে নেবে, এরকম একটা ইয়ে ছিল। ফলে জমি বাঁচাও রক্ষা কমিটির লোকজনরা আমাদেরকে পুরো লক্ষ্মীপুর পর্যন্ত এসকর্ট করেছিল, এবং আমরাই শেষ গাড়ি যারা সেই দিন ভাঙাবেড়া থেকে বেরোতে পেরেছিল। তারপর আর কোনো গাড়ি বেরোতে পারেনি। মানে সাংঘাতিক সন্ত্রাসের অবস্থা ছিল। তো যাই হোক, এইটা ঘটলো, এটা 2008, মানে 2008-এ থেকে একটা সমস্যা, তো মানে তর্ক বিতর্ক চলছে, হচ্ছে। আমরা একটা প্যারালালি একটা দল তৈরি করে নিয়েছি। 2009-এ একটা বিজ্ঞাপন এলো মিনার্ভা থিয়েটার থেকে, যে আনন্দবাজারের বিজ্ঞাপনটা দেখলাম যে ওখানে কানাইলালজি কাজ করাতে আসছেন। আমি কাজ করে পুটকে বললাম যে এরকম ইয়ে যাবো ইন্টারভিউটা দিতে, বললো যে হ্যাঁ যাও। তখন রোদ্দুর জন্মায়নি। আমি গেলাম, তো কলকাতার লোকজনরা এই সময় ছিলেন, অডিশন নিচ্ছিলেন। তা প্রথমেই আমার হয়ে গেল, মানে আমি সিলেক্টেড হয়ে গেলাম, 1 নম্বরই নাম ছিল। তো তারপরে তো কানাইলালজি এলেন, সাহিত্য হাসান এলেন কাজ করতে। তখন টানা 1.5 মাস কাজ হবে। তখন আমি ইন্টেরিয়র ডিজাইনিং এর ব্যাপারটা পুটকে বলে ছেড়ে দিলাম। এই সিদ্ধান্তটা খুব কঠিন ছিল। তার মধ্যে তখন রোদ্দুর আসবে। তো তারপরে তো স্যারের সাথে কাজ হলো, ইমার সাথে কাজ হলো।
আহ, অদ্ভুত সেটা, সাংঘাতিক। বাদলদা তখন বেঁচে ছিলেন। হুম। হুম। আমি তারপরে ওদের ওখানেও গেছি, মানে ওদের ওখানে, মানে মণিপুরে আমার যাওয়া হয়নি, কিন্তু ওদের একটা শুক্রাচার্য রাভা বলে কানাইলালজির একজন অত্যন্ত ঘনিষ্ঠ শিষ্য। ও কানাইলালজি দুজনকে ঘনিষ্ঠ শিষ্য বলে ওনার কাজের ধারাবাহিকতায় দুজনের নাম বলে গেছেন। একজন হচ্ছে হেসলাম টোম্বা, মানে ওর নিজেদের পুত্র ওরা, আর শুক্রাচার্য রাভা। এই এই দুজনের কথা বলেছেন। তো শুক্রাচার্যর বাড়ি হচ্ছে গোয়ালপাড়া জেলার রামপুর বলে একটা গ্রামে। তো সেইটা একটা জঙ্গলের গ্রাম, মানে শালবন, সেখানে রাভারা থাকে। হ্যাঁ, না হাতি চারপাশে, মানে হাতির জঙ্গল সেটা। সেখানে তো তোমরা পারফর্ম করতেও হ্যাঁ, গেছিলে সেটা পুরো আমরা টিম নিয়ে। কানাইলালজির ইয়াতে করতে গেছিলাম। সেটা পরেও আবার গেলাম, হ্যাঁ। 2010-এ একবার গেছিলাম, আচ্ছা। মানে প্রথম তখনই যাই আর কি। ওটা কিন্তু কানাইলালজির একদম একটা প্র্যাকটিসের জায়গা। তো সেই অর্থে মণিপুরে না গেলেও আমি ওইখানে গেছি কানাইলালজির সাথে। ওখানে গিয়ে আমরা অনেকদিন ছিলাম, প্রায় 7 দিনের একটা ওয়ার্কশপ ওখানে হয়েছিল। ন্যাশনাল লেভেলের একটা ওয়ার্কশপ হয়েছিল। তো যাই হোক, তো ওই সময়টা আমি পুরোপুরি থিয়েটারের, মানে থিয়েটার ছাড়া আর কিছু করবো না, এরকম একটা সিদ্ধান্তে আসি। এখন ওইখানে না, মানে বাদলদার কাছ থেকে যেটা আমি, মানে বাদলদা আমার প্রথম প্রধান, মানে এখনো পর্যন্ত তাই আছে যে আমি আমার যা চিন্তার জগতে বা প্র্যাকটিসের জগতে আমি যা কিছু, তার প্রধানত বাদল সরকারের অবদান। তারপরে যদি দ্বিতীয় কারো অবদান থাকে, সে মানে অবদান তো সবারই আছে, কিন্তু এইরকম পরিচিতভাবে কানাইলালজি ও সাবিত্রী ইসলামের কথা বলবো। তার কারণ হচ্ছে যে এই যে মানে মানুষ বাদ দিয়ে আর যা যা এই ধরিত্রীর আর যা যা উপাদানে আমরা বেঁচে পড়তে আছি, সেইগুলোকে চিনতে পারা, সেইগুলোকে আহ, উম, দর্শন দিয়ে, পলিটিক্স দিয়ে উম, অনুধাবন করতে পারা, হ্যাঁ, সেইটা কিন্তু আমি ওদের কাছ থেকে শিখেছি। এইটা একটা দিক। আর আরেকটা দিক যেটা, যে মানুষের মধ্যে, মানে আমরা তো মানুষকে নিয়ে কাজ করি, আমরা কোনো অ্যানিমেলকে নিয়ে কাজ করি না, কিন্তু মানুষও তো আসলে একটা অ্যানিমেল যে ক্রমশ সভ্য হয়ে উঠেছে। এই মানুষের মধ্যে যে অ্যানিমেল, মানে কি বলবো, কানাইলালজি বলেন হচ্ছে, একটা টার্ম ব্যবহার করেন, স্যাভেজারি। স্যাভেজারি শব্দটা ব্যবহার করতেন। এই স্যাভেজারির খোঁজ, এটা উনি সারা জীবন করেছেন, এবং উনি ওটা আমাদের মধ্যে চাপি, মানে আমাদের Inject মধ্যে করেছে। ইনজেক্ট করেছেন। মানে আমাকে তো করেছেন। বাদলদার কাছে যে এই খোঁজটা আমি পাইনি, যে মানুষের মধ্যে যে স্যাভেজারি আছে সেইটার খোঁজ, আর মানুষ বাদ দিয়ে আর যা যা এই ধরিত্রীতে আর যা যা কিছু ঘটে যাচ্ছে প্রতি মুহূর্তে, এইটার খোঁজ, এই দুটোর খোঁজ কিন্তু উনি দিয়েছেন। এই আর কি। এটা একটা বড় বড় ব্যাপার। না হলে আমার সত্যি আজকের এই থিয়েটার প্র্যাকটিস করা হতো না, সম্ভব হতো না। আমাদের বঞ্চনার ইতিহাস দীর্ঘ, এবং বঞ্চনা এটা কোথাও একটা জেন্ডার বেসড হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে। সেই ঘরে বলো, বাইরে বলো, মেয়েরা বিভিন্ন রকম ভাবে তারা নির্যাতনের শিকার হচ্ছে। এবং বিভিন্ন প্রফেশনে তারা যখন কাজ করতে বেরোচ্ছেন, সেখানে যৌন নির্যাতন একটা ভীষণভাবে উঠে আসছে, সেটা সব প্রফেশনের ক্ষেত্রে। সাম্প্রতিক সময়ে থিয়েটারের ক্ষেত্রে ভীষণভাবে উঠে এসেছে যে আন্দোলন মিটু, এবং বাংলা থিয়েটার জগতের অনেকে তার সঙ্গে নাম জুড়ে গেছে, এবং প্রমাণ সহ উঠে এসেছে তাদের নাম, এবং তাদের নীরবতা এসেছে, নীরবতাতেও প্রমাণিত হয়েছে যে তারা বিভিন্ন রকম ভাবে যুক্ত তারা ছিলেন, এবং এই নিয়ে নানা রকম কথাবার্তা সেই রকম উঠেছে। আমার একটা জিনিস ভেবে খুব আশ্চর্য লেগেছে যে যখনই এই আহ, নামগুলো উঠে এসেছে, তখন তার বিরোধিতা, মানে সেই মানুষটির আচরণের বিরোধিতা করেছেন অনেকে। কোন মানুষটার? সেই মানুষগুলো যারা
মানে মানে না মানে হচ্ছে যিনি এই কাজটা করেছেন হুম, সেই কাজটি ঠিক নয়, পুরুষটি। অন্যায়, সেই পুরুষটির বা মানে মিটু সাধারণত পুরুষদের ক্ষেত্রে উঠেছে, কিন্তু যদি কোনো নারীও যদি করেন সে একই রকম ভাবেই দোষী, মানে যিনি অত্যাচার করছেন। নারীদের খুব একটা এখনো পর্যন্ত নাম এখন শোনা যায়নি। হয়নি, হ্যাঁ, হয়তো আসবে যে কোনো হুম। সময়। তা সেই নামগুলো উঠেছে এবং তিনি খুব ঘৃণ্য কাজ করেছেন এইরকম ভাবে থিয়েটারেরই অনেকে এইভাবে সোচ্চার হয়েছে, সেটা খুব সুখের কথা। এটা আমার আশ্চর্য লাগেনি, আশ্চর্য লেগেছে যে একটা সময় গেছে, একটা সময় যাওয়ার পরে দেখা গেছে সেই মানুষজন যারা কয়েক মাস আগে কয়েক বছর আগে ঘৃণ্য ছিলেন, অত্যাচারিত ছিলেন, তাদেরকে আবার সাদরে ডেকে নেওয়া হয়েছে। তারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, কাজ পাচ্ছেন, কাজ পাচ্ছেন বলাটা ভুল, যে তারা সেই ফেস ভ্যালু ব্যবহার করে তাদেরকে আহ, তারা কাজের মধ্যে আছেন এবং বাংলা থিয়েটারের জগতে রমরমিয়ে আছেন। এবং কখনো ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েটি অত্যাচারিত হয়েছে সেই হয়তো কাজের থেকে আর সুযোগ পায়নি, কাজের সুযোগ পায়নি, নানা রকম হয়েছে। এই যে থিয়েটারের এক দ্বিচারিতা, থিয়েটারের মানুষজনের, এবং আমি এটা বলছি না যে এটা সদ্য এই সময় হয়েছে, এটা একটা আদিম প্রবৃত্তি বিভিন্ন প্রফেশনের ক্ষেত্রেই আছে, কিন্তু যেখানে থিয়েটার বলতেই একটা আদর্শ যাপন এই বিষয়গুলো চলে আসে, তার সঙ্গে সঙ্গে এরকম ঘটনাগুলি চলতে থাকে যে এমন মানুষেরা উঠে আসছেন যারা সেই আদর্শের সঙ্গে কোনোভাবেই মিল খায় না। এই পুরো সামগ্রিক বিষয়টা তুমি কিভাবে দেখো? মানে পুরুষতান্ত্রিকতা, আহ, কি বলবো, পুরুষতান্ত্রিকতার মানে ভয়াবহ, আহ, যে ভয়াবহতার মধ্যে আমরা বাস করছি প্রতি প্রতিটা মুহূর্তে। মানে আমার খুব সন্দেহ হয় জানো তো, যে কোন পুরুষটা আহ, মানে পুরুষ জাতিটাকেই আমার খুব সন্দেহ হয়। আমি নিজে পুরুষ হয়ে আমি বলছি, মানে নিজে পুরুষ মানে আমি জৈবিক ভাবে পুরুষ তো, হুম। সেই জন্য বললাম। মানে সুমন যেমন সুমনের গানে সুমন বলেছেন, উম, আমিও পুরুষ বলেই বলো না আমায় কতটা কতটা ঘেন্না করো, কতবার তুমি মনে মনে বলো লজ্জায় ডুবে মরো। আমারও এটা মনে হয় যে আমি পুরুষ, মানে জৈবিক ভাবে পুরুষ হয়েছি বলে না, আমার মা লজ্জিত। এখন আমি এইসব ক্যামেরার সামনে বড় বড় কথা বলছি, ক্যামেরা অফ ক্যামেরায় আমি কি করি নারীদের সাথে, বা নারী তো একটা ব্যক্তি নয়, হুম। একটা একটা দেখা, মনোভাব হ্যাঁ কি একটা পোষণ মনোভাব। করি হ্যাঁ, সেই। আমি নিজের নিজের ভেতরে কি কি লালন করি, সেইটা দিয়ে আমার নির্মিত হয় পুরো চিন্তাটা। এখন ওইটাই মানে ফাঁদ তো বটেই, যে এই যে মধ্যবিত্ত যে 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 সমাজে আমি বাস করেছি, জন্মেছি, বেঁচে থেকেছি, সেই সমাজটা পুরুষতান্ত্রিক সমাজ একেবারে, এবং নারীদের সেখানে বিন্দুমাত্র সম্মান নেই। বরং প্রান্তিক মানুষের যে জীবন, সেইখানে নারীরা অনেক মানে অনেক সটান ভাবে দাঁড়িয়ে আছে। বুঝতে পারি, মানে আমার এটা হুম। মনেই হয়। হ্যাঁ, উম, কি বলবো, মানে আমি থিয়েটারের যারা বিন্দুমাত্র এইরকম অভিযোগ আমি এসেছে আমি দেখেছি, তাদের সাথে আমি কোনো যোগাযোগ রাখি। কতগুলো নাম বলবে তুমি, নিচুতে নাম উঠেছে, প্রত্যেকের সাথে আমি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি। কোনো কাজ কাজ করি না তাদের সাথে, কোনো কাজ দেখি না, তারা কোনো কাজ দিলেও করবো না। আজ পর্যন্ত তাই করেছে। এটা গেল কলকাতার প্রসিনিয়াম থিয়েটারের লোকজনের সম্পর্কে। এখানে আমার অনেক, এককালে আমার হিরো আছেন তার মধ্যে। আমি তোমাকে ফোন করলে দেখাতে পারি যে তার হোয়াটসঅ্যাপে ভর্তি হয়ে আছে আমার মেসেজ, কিন্তু আমি তাকে মিউট করে রেখেছি বলে আমি দেখি না তাকে। আমি তাকে ব্লক করিনি, মানে হোয়াটসঅ্যাপে অন্তত পক্ষে ব্লক করিনি, কারণ হোয়াটসঅ্যাপে ব্লক করলে কার কে কি দেখতে যাচ্ছে, সেই কাকে আমি ব্লক করলাম। কিন্তু আমি সে আমি আমি ব্লক না করে মানে যাই হোক, সেটা পদ্ধতি কিনা আমি জানি না, ব্লক করা বা না করাটা, কিন্তু আমি তার সাথে কোনো রকম যোগাযোগ করি না। অথচ
তার সাথে আমি একটা সময় অল্প কিছু কাজ করেছি, বা একটা সময় তার লেখাপত্র পড়ে তো আমি ভাবতাম যে আরে এরকম লিখতে হবে, এইরকম। যাই হোক, যাদের যাদের এরকম আছে তাদেরকে আমি পুরো আমার জীবন থেকে ইয়ে করে দিয়েছি, করি না, মানে কোনো রকম গুরুত্ব দিই না, যোগাযোগই করি না, মুখদর্শন করি না। কিন্তু আমাদের এই যে অঙ্গন মঞ্চের যারা থিয়েটার করে, তাদের একটি ওই রকম একটি দল, ওই রকম একটি মেয়ে, তাদের কারোরই স্বাভাবিকভাবেই আমি তাদের কারো নাম বলবো না, আমার আমরা চাইছি না, আমরা আমার না, মানে কিভাবে অভিযোগ করে। তো আমি কিন্তু এইটার লোক, মানে অন্ততপক্ষে এই সমস্ত মানে মহিলাদের একটা পুরুষতান্ত্রিক পিতৃতান্ত্রিক সমাজে বাস করার জায়গা থেকে আমি মনে করি যে কোনো মহিলা যদি অভিযোগ করেন, তাহলে অভিযোগ অপ্রমাণ করার দায় হচ্ছে পুরুষের, প্রিভিলেজড পুরুষের। আমি কিন্তু এই একটি ক্ষেত্রে আর বাকি সব জায়গায় সর্বত্র কেসে আমি মনে করি যে যিনি অপরাধী, নিজেকে নিরপরাধ প্রমাণ করার দায় তার না, এটাই মনে করি। অপরাধীর অধিকার সম্পর্কে আমি যথেষ্ট সচেতন, এবং আমি অপরাধীর অধিকার সম্পর্কে লড়াইয়ের পক্ষে, বুঝলে। যেমন আমি মনে করি যে এটা হয়তো অপ্রাসঙ্গিক হবে, তুমি এডিট করে দিও, যে এই যে এসআইআর হচ্ছে, আমি দেশের নাগরিক কিনা এটা প্রমাণ করার দায়িত্ব আমার নয়। আমি এই দেশের নাগরিক, এটা আমার জন্মগত অধিকার। এবং মানে ধরে নাও যে বিষয়গুলো ঠিক আছে, মানে যে প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে সেখানে কিছু কাগজ দেখানোর কথা হচ্ছে, এবং আমার মানে আমি ধরে নাও ঠিক এই মুহূর্তে আমরা যে সময় কথাবার্তা বলছি সেই সময় যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে যে সরকার কয়েকজনকে ঠিক করে দিয়েছেন, তারা প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে কাগজপত্র দেখবে। আমি যে জায়গাটায় থাকি, আমার আশেপাশে আমি কাজের ক্ষেত্রে যখন যাই বা বিভিন্ন জায়গায় যাই, আমি এরকম মানে আমার যাত্রাপথেই, মানে আমি যদি আজকে কলকাতায় যাই, সেখানেই আমি অন্তত যাওয়ার সময় বিভিন্ন স্টেশনে, প্ল্যাটফর্মে, রাস্তায় আমি এরকম অন্তত 100 জন মানুষকে আমি দেখতে পাবো যাদের কোনো বাড়ি নেই, যাদের বাড়ি নেই কোনো। তাহলে বিএলওরা কার কাছে, মানে তাদের জন্য কোথায় যাবেন? এবং আমার অনেক বন্ধু আছে যারা মানে হয়তো আমরা তো দেশভাগের সময় এখানে আসা আমাদের বাবা মায়েরা, তারও আগে থেকে তারা এখানে আছেন এবং সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে আছেন, এবং সেখানে প্রকৃতির কল্যাণে এবং তাদেরকে রক্ষা করার যাদের দায়িত্ব, তাদের সবারই কল্যাণে কাগজপত্র বা বন্যার জল আসে, কাগজপত্র সব ভাসিয়ে নিয়ে চলে যায়। তাহলে তারা যে মুহূর্তে কাগজপত্র ভেসে গেল, আজকে আমার বাড়িটা যেটা আছে সেই বাড়িতে যদি আগুন লেগে যে কোনো মুহূর্তে কাগজ যদি পুড়ে যায়, তাহলে একটা কাগজ শুধুমাত্র আমার নাগরিকত্ব প্রমাণ করবে, এইটা আমি মেনে নিতে পারি না। এবার আমি কে, আমি মেনে নেওয়ার বা করা, এবং আমি জানি যে হয়তো বাংলাদেশি বা এরকম বিভিন্ন রকম, কিন্তু তাহলে তার একটা বিকল্প পথ নিশ্চয়ই থাকবে। যে মানুষজন রাস্তায় থাকছেন, যিনি ভিক্ষা করছেন, আমি কিন্তু একটা আমি কিন্তু আরেকটা লেয়ারের কথা বলছি। আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমি তো পৃথিবীতে জন্মেছি, হ্যাঁ, তাহলে আমি আমার জন্মটাকে মানে অস্বীকার করার অধিকার কার আছে? মানে এক্ষেত্রে আমি অনেকটা কল্পনা চাওলার দলে, যে কল্পনা চাওলা যখন প্রথম মহাকাশে যখন যান, তখন তিনি বলেন যে কসমস ইজ মাই ল্যান্ড, যে এই তাই তো, সেটা আমি মানে পৃথিবীতে আমি জন্মেছি, এবং মানে হয়তো দুদিন পরে এই ম্যাপটাও ভেঙে, হ্যাঁ, এইটার কোন সেই তো, এইটা তো ভার্চুয়াল একটা ম্যাপ। হ্যাঁ, যে আমি ভারতীয় তো কি দিয়ে বিচার হবে? কোনো কাঁটাতারের বেড়া দিয়ে, কোনো একটা কাল্পনিক মানচিত্র দিয়ে না তো, এই তো কাল্পনিক মানচিত্র। কোন ভারতীয়নেস কোথায়, মানে ভারতীয়নেস, ইন্ডিয়াননেস, বাঙালিয়ানা, এগুলো কি? এগুলো তো একটা আইডিয়া। এই যে কোনো কাঁটাতার দিয়ে বাঁধা যায়, কোনো ইয়ে দিয়ে বাঁধা যায়? বাংলাদেশি বললেই বাংলাদেশি, আমি তো আমাকে যদি কেউ বাংলাদেশি বলে আমি তো গর্বিত বোধ করবো, কারণ বাংলাদেশের মানুষ হিসেবে আমাকে চিহ্নিত করা হচ্ছে। তাহলে আমাকে বাংলাদেশের মানুষ হিসেবে চিহ্নিত করা হবে না তো কি বলো চিহ্নিত করা হবে? গুজরাটি দেশের মানুষ হিসেবে?
তাই না? এইখানে হঠাৎ করে অদ্ভুত ভাবে একটা লাইন টেনে দিলাম আর হয়ে গেল। এবং প্রত্যেক দেশেরই কিছু, প্রত্যেক দেশ প্রত্যেক জায়গারই কিছু ভালো জিনিস আছে, প্রত্যেক জায়গায় খারাপ আছে। মানে গুজরাটেও ভালো মানুষজন সে আছে। তো নিশ্চয়ই। হ্যাঁ, মানে এখন এখন যেটা এবারে এই 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 জায়গা থেকে আমি বলতে চাইছি যে কাউকে মানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানে নিজেকে অধিকারের জায়গা। নিজের অধিকারের কতগুলো স্পষ্ট অধিকার আছে, সেই জায়গা থেকে অপরাধীর অধিকার আছে যে তার তার অবস্থানে জানান দাঁড়ানো। কিন্তু এই যে উম, আহ, একটি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন নারী যদি অভিযোগ করেন যে তিনি অসম্মানিত হয়েছেন, ধর্ষণের কথা অনেক পরে, অসম্মানিত হয়েছেন, তাহলে আমি এই একটি মাত্র ক্ষেত্রে ব্যতিক্রম করতে চাই যে মানে আমার মত এটা যে অভিযুক্তকে প্রমাণ করতে হবে যে সে অসম্মান করেনি। এবং এখন- আচ্ছা, সেটা তো সবসময় তুমি ধরে নাও প্রমাণ করা সম্ভব হচ্ছে না। এবং মানে ধরে নাও থিয়েটার এমন একটা প্র্যাকটিস হচ্ছে যেখানে হচ্ছে চার দেয়ালের মধ্যে হচ্ছে। তাই তো হ্যাঁ, এবং গন্ডগোল করতে হবে, ফলে হ্যাঁ, কতগুলো এবং- মানবিক দিকে চলে আসে। এবং এটা যে কোনো মেয়ে যে সুযোগ নেবে না এই হতে পারে। বিষয়টা, কিন্তু সেরকম সেইটা ভাবে- এই যে ধরো মেয়ে সুযোগ, এটা এটা এত কি বলবো মানে এত একটা অবাস্তব লাগে না এই এত মানে এই যে এরকম একটা পুরুষতান্ত্রিক কালো একটা সময়ে বসবাস করার সময় আমাদের যখন ভাবি যে একটা মেয়েরা সুযোগ নিয়ে নেবে, এইটা না খুবই অকল্পনীয়, খুবই আমি যুক্তির জায়গা থেকে বলছি, যুক্তির জায়গা থেকে নিশ্চয়ই আছে, এটা সেখানে এগুলো সম্ভাবনা একটা থাকে। কিন্তু কিছু মেনে মানে নিতে কিন্তু- হবে যে কিছু কোথাও ভুল হয়ে গেল। কিন্তু ঘটনা হচ্ছে যে একটি মেয়ে সে অভিযোগ করলো যে তাকে ধর্ষণ করা হচ্ছে, যে দলটি বিরুদ্ধে সেই দল মানে ওই দলে কাজ করতো, তার সেই দলের দুজনের একজনের বিরুদ্ধে সে অভিযোগ করলো এবং আরো দুজনের বিরুদ্ধে অভিযোগ করলো যে তারা উপস্থিত ছিল। তো দলটি তখন কি করলো, দলটি ভিকটিম ব্লেমে চলে গেল। মানে দলটি তখন পুরুষ যিনি যার বিরুদ্ধে অভিযোগ তার সম্পর্কে কোনো পদক্ষেপ নিল না, না করে মেয়েটির চরিত্রের কত গোলমাল, সে গাঁজা খায় কিনা, সে ইত্যাদি করে কিনা, এই সমস্ত নিয়ে একটা বিস্তর পোস্ট লিখলো। তখন ওদের ওখানে আমাদের শো করতে যাওয়ার কথা ছিল, আমাদের মানে ওই নালিকুলে আমাদের একটা নাটক মানে একটা নাটকের দল ছিল বা আছেও, সেটার সাথে যুক্ত ছিলাম আমরা, তাদের একটা শো ওইখানে করতে যাওয়ার কথা ছিল। তো তখন আমরা অবস্থান নিলাম যে না, আমরা ধর্ষণে অভিযুক্ত কারো সাথে আমরা একটা প্ল্যাটফর্ম মানে তাদের আমন্ত্রণ অন্তপক্ষে আমরা গ্রহণ করব না, আজ অব্দি করিনি। এবং এটা আমরা ঘোষিতভাবে লিখেছিলাম। আমরা তো কোনো অভিযোগ করছি না, একজন অভিযোগ করেছেন, তার তিনি কোথায় কিভাবে অভিযোগ করেছেন সেইগুলো আমরা রেফারেন্স হিসেবে দিয়ে বলেছি যে এই অভিযোগ থেকে মুক্ত না হলে আমরা তোমাদের সাথে কাজ করতে পারবো না একসাথে। আজ অব্দি করিনি, তারাও কেউ অবস্থান বদলায়নি, মেয়েটিও পুলিশের কাছে যায়নি, করিনি। তো আমি আমার দিক থেকে আমি কতটুকু করতে পারি, আমার দিক থেকে আজও আমি তাদের সাথে করি না, তাদের যোগাযোগও করি না তাদের সাথে। একটা জায়গায় আমরা শো করতে গেছি, সেইখানে তারাও এসেছে শো করতে। এখন আমন্ত্রিত পিএলটির আমন্ত্রণে আমরা শো করতে গেছিলাম, তারাও সেখানে শো করতে এসেছিল। তো সেখানে আমাদের কিছু করার ছিল না, মানে উইথড্র করার জায়গা ছিল না, না হলে সম্ভব হলে আমরা উইথড্র করতাম। কিন্তু আমি তো দেখি আমাদেরই আবার এই যে সোকল থার্ড থিয়েটারের দলগুলো, হ্যাঁ সোকল মানে থার্ড থিয়েটার কথাটার আগে সোকল বসালাম, বুঝলে তো, দলগুলো দেখি তাদের সাথে খুবই তাদের সবকিছু জেনেই তাদের সাথে করছে কাজ, তো করছে, করুক, তাদের দায়িত্ব। মানে আমি এই জায়গা থেকে আমি বলছিলাম যে এই আদর্শ যাপন, এবং এটা অনেকটা বোধ হয় মানে হয়তো কঠিন নয়, খুবই সহজ, কিন্তু হ্যাঁ খুবই সহজ, কারণ একটা দুটো সোনা করলে কি হবে, আমার তো কিছু যায় আসে না। বিশেষ করে কলকাতায় সোনা করলে তো আমাদের কিছুই যায় আসে না, কারণ আমরা কলকাতায় শো করি না, নিজেদের শো তো করি না, কেউ ডাকলে আমরা গিয়ে করি, কারণ আমাদের নিজস্ব আমাদের জায়গা রয়েছে অন্য। আমরা প্রান্তিক মানুষ, প্রান্তিক বলে কিন্তু আমি ছোট করছি না, প্রান্তিক বলে এটা মনে বলছি যে বিভিন্ন সাধারণ কৃষিজীবী শ্রমিক মানুষ, সেইখানেই আমাদের জায়গা। যাদেরকে আমরা বোধহয় শিল্প সংস্কৃতির দিক থেকে আমরাই প্রান্তিক করে রেখেছি, তারা কিছু বুঝবে না, আমি তা মনেই করি না। হ্যাঁ,
আমি তা মনে করি, আমি মনে করি যে শিল্প চর্চার সমস্ত আধারটা সেইখানেই পড়ে আছে। একদম। এবং মানে যে জায়গা থেকে আমাদের আলোচনার এই জায়গাটা বারবার উঠে এসেছে, যে আমরা ধরে নাও এরকম অনেক থিয়েটার আমরা দেখছি, যেখানে বলা হচ্ছে যে একজন কৃষককে, যে একজন হয়তো যোদ্ধার যে ভূস্বামী, তিনি হচ্ছেন অত্যাচার করছেন, হুম, এবং এবার কৃষক হচ্ছে লড়াই করে সেই ভূস্বামীর বিরুদ্ধে জিতলো। হুম, এবার তার দর্শক কারা, মানে তার সেই নাটকটি দেখার জন্য যে ন্যূনতম খরচা করতে হবে সেখানে হচ্ছে 300, 500, 700 টাকার টিকিট। হুম। অথচ যে মানুষদের জন্য সেই লড়াইয়ের কাহিনী যাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তাদের ক্ষমতা হচ্ছে না সেই প্রসেনিয়াম থিয়েটারে ঢোকার, ফলে প্রয়োজন হচ্ছে এইটা ওই যে সেই যে বলছিলাম না যে গোষ্ঠীর সাথে অভিনেতার সম্পর্ক, এই যে অভিনেতারা এইসব করে, এই করার সাহস দেখায়, এইসব করার মানে এই স্পর্ধা দেখায়, শুধু তা না গো, মানে এটা তো কন্টেন্টের দিক থেকে এর থিয়েটারকে তুলে নিয়ে আসে কলকাতায়। মানে তার নাটকে 5 মিনিটের জন্য ছৌ হবে, যিনি পুরুলিয়া থেকে ছৌয়ের দলকে 7 জনকে 8 জনকে নিয়ে এসে না ইয়ে করে, তাদের কি রেমুনারেশন দেয় সেগুলো আমি জানি, আন্দাজ করতে পারি, কোথায় তাদের রাখা হয় সেগুলো, তাদের কি আতিথেয়তা করা হয় সেগুলো আমি জানি, কি করে শোকেস করা হয় নাটকটাকে। দেখো আমার নাটকে এইরকম একটা কালারফুল একটা ছৌ, তো দেখতে দারুণ করা হচ্ছে, মানে কর, তাতে অসুবিধা নেই, কিন্তু এইটা মনে রাখতে হবে যে ছৌয়ের মানে ছৌ যারা করেন শিল্পীরা, তাদের সাথে তাদের জীবনের যে সম্পৃক্ততা, সেইটার মধ্যে কিন্তু আমি নেই, আমি শুধু শোকেসই করছি। এবং মানে একই ঘটনা, আমি যখন মানে আমার বোলপুরে খুব যাওয়া হয়, শান্তিনিকেতনে, এবং সেখানে মানে আমি শেষ কয়েক বছর ধরে যখন যাই, হয়তো মানে এই বন্ধু বান্ধব তাদের ইয়েতেই, যে খোয়াইয়ের সেই সোনাঝুরির হাটে যখন যাওয়া হয়, সেখানে একটা কুৎসিত চর্চা সেখানে দেখি, যে সেখানে যারা আদিবাসী, যারা হয়তো গান করার জন্য, এবং সেই চর্চাটা কিন্তু কয়েকবার, আমি যখন প্রথম দিকে গেছিলাম তখন তারা নিজেদের মতো গান গাইছেন, এখন সেটা হয়ে গেছে রিল বানানোর জন্য তাদেরকে একটা টাকা ধরিয়ে দেওয়া হয়। আমি বলছি না যে সবাই তাই করছেন বা করছেন, কিন্তু ওরকম আমি দেখেছি যে তাদের সঙ্গে নাচবে, এবং এইটার জন্য রুচি, ভাবো রুচি তো ছেড়েই দাও, কিন্তু কতটা ঔদ্ধত্য এবং কতটা মানে মানে অসম্মান থাকলে এটা করে লোকে। এখন আমি তো দেখছি যে এখন না এই কলকাতার বাবু বিবিদের শান্তিনিকেতনটা হয়ে গেছে দেখা দোলের সময়, এখন তারা ইয়েতে যান, পুরুলিয়ায় যান, তো পুরুলিয়াতে গিয়ে তুমি বাবু বিবিদের ছবি দেখবে, মানে স্ট্যাটাস দেখবে, দেখবে পলাশের ফুল পরে তাদের গেস্ট হাউসে এসে ছৌ শিল্পীরা এসে নাচ করছেন, ইত্যাদি করছেন। আমরা সেই সাহিত্যে বইতে পড়েছি না, যে পাশ্চাত্যে বেড়াতে যাও, মানে পশ্চিমে বেড়াতে যায়, মানে এই যে তোমার মালভূমি অঞ্চলটায় গিরিডি, শিমুল, ওখানে বাবুরা যখন যেত মাসখানেক থাকতো, তা গল্পের চরিত্রের মধ্যে এরকম আসতো যে ওইখানকার দেহাতি মহিলারা এসে কোনো কোনো বাবুকে কখনো কখনো সার্ভিস দিয়ে যেতেন, এসকর্ট সার্ভিস দিয়ে যেতেন। এই এই এইটার সাথে খারাপ ফারাক কি? খুব একটা ফারাক আমি খুঁজে পাই না। এরকম আমাদের আড্ডা এরকম ভাবে চলবেই, মানে যেরকম ভাবে আমরা বলছিলাম যে ঠিক বেল পড়লো, থার্ড বেল পড়লো, তারপর সেখান থেকে আমাদের কার্টেন কল, সেইটুকুর মধ্যে নয়। এবং আজকের যে আড্ডা হলো, কথাবার্তা হলো, সেখানে ঘুরে ফিরে বিভিন্ন প্রসঙ্গ এলো, ছেঁড়া ছেঁড়া ভাবে এলো, এবং সবকিছু জুড়ে নিয়ে থার্ড থিয়েটারের মতোই, অঙ্গন মঞ্চের মতোই সেখানে একটা সামগ্রিক ছবি আশা করি আপনাদের কাছে তৈরি হয়েছে। এবং কার্টেন কল যদি বলি যে আমরা এখানে থামছি, তারপরেও আমাদের, আপনারা বুঝতেই পারছেন যে আড্ডা চলতেই থাকবে, এরকম ভাবে আড্ডা থামানোটা খুব মুশকিল। এবং আজকে যে মানুষটি এলেন, তিনি যে যাপন করছেন, যে চর্চা করছেন, আমার ধারণা আজকে আপনারা যারা দেখলেন, এবং তাদের জন্য একটা পথ, হয়তো ভাবার একটা জায়গা, আজকের পর থেকে, এই এপিসোডের পর থেকে হয়তো তারা ভাবতে থাকবেন যে এই পৃথিবীটাতে
আমাদের যতটুখানি অধিকার আছে, বেঁচে থাকার অধিকার আছে, শ্বাস নেওয়ার অধিকার আছে, আমার সঙ্গে যে একটি গিরগিটি আছে বা একটা ছোট্ট প্রাণী, একটা হয়তো সে পিঁপড়ে হতে পারে, মশা হতে পারে, তারও সমান অধিকার আছে। এবং আমার আমাদের মানুষ আসার অনেক আগে থেকে তাদের বেঁচে থাকা, তাদের এই পৃথিবীতে থাকাটা কিন্তু ভবিতব্য। বরং আমরাই আছি, আমরা কদিনের জন্যই বা আছি। আমরা না থাকলে কি পৃথিবীর খুব একটা যায় আসতো? আসতো। পৃথিবীটা হয়তো আরো ভালো হতো। মানুষ এসে কতটা কি ক্ষতি করেছে সেটা মানুষের থেকে কেউ ভালো জানে না। আজকে আমাদের অতিথি যিনি ছিলেন, অতিথি বলাটা ভুল, বন্ধু বাপিদা রজত দাস। তার আমরা তার থেকে আমরা অনেক কিছু শুনলাম, অনেক কথা বাকি রয়ে গেল। সেসব কথা নিয়ে নিশ্চয়ই আরেকদিন বসা হবে। এবং আজকের মতো নমস্কার।